দর্শক, অধিকার টিভিতে সবাইকে অভিনন্দন। অধিকার টিভির প্রাইমারি আদ্যপান্তের অষ্টম পর্বে আজকে অন্য দিনের মতো করেই আমাদের মাঝে আরেকজন অতিথি উপস্থিত হয়েছেন, জনাব হাসান মুজাহিদ মাহি। জনাব হাসান মুজাহিদ মাহি, আপনাকে আমাদের অধিকার টিভির স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ প্রলয় স্যারকে, ধন্যবাদ অধিকার টিভির সকল দর্শককে যারা আজকে অধিকার টিভির এই প্রোগ্রাম দেখছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমি অধিকার টিভির কর্তৃপক্ষকে। ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি প্রাইমারির যে প্রস্তুতি, আপনি জানেন যে দেশে সবচেয়ে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, প্রায় 33,000 শিক্ষক নিয়োগ হবে। সেখানে প্রাইমারির একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে। প্রাইমারির এই প্রস্তুতি দুইটি ধাপে নেওয়া হয়, একটি হচ্ছে প্রিলিমিনারি প্রস্তুতি আর একটি হচ্ছে ভাইবা প্রস্তুতি। আর প্রিলিমিনারি প্রস্তুতির একটি অংশ হচ্ছে সাধারণ জ্ঞান, যেখানে 20 নম্বর রয়েছে। আর সেই 20 নম্বরের মধ্যে আপনার সাবজেক্ট অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি এবং হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান, এখান থেকেও প্রশ্ন আসে। আর যে জায়গাটি বিশেষ করে যারা মানবিক বিভাগে যাদের শিক্ষা জীবন অতিক্রম করেছে কিংবা ব্যবসায়িক বিভাগে অতিক্রম করেছে, তাদের জন্য কিছুটা হলেও কঠিন। আপনি আজকে খুব সহজ করে আমাদের শিক্ষার্থীদেরকে গাইড করবেন যে কত সহজে এই আইসিটি এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলি আসবে এগুলি সলভ করা যায়। আপনার কাছে জানতে চাইব প্রথমেই যে এই প্রস্তুতিটা সহজে কিভাবে শুরু করা যায়। ধন্যবাদ। আসলে দেখেন, বিষয়টা হচ্ছে যে আমাদের যে আপনার প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষা, এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে আপনার যে টোটাল মার্কস আসে, আপনি জানেন টোটাল মার্কস হচ্ছে আমাদের 80 মার্কস। এই 80 মার্কসের ভিতরে আপনার 20 মার্কস বাংলায়, 20 মার্কস অঙ্ক এবং 20 মার্কস ইংরেজিতে আসে, এবং আদার্স যে 20 মার্ক, এই আদার্স 20 মার্ক হচ্ছে সাধারণ জ্ঞানে আসে। তো আমরা জানি সাধারণ জ্ঞান একটা আসলে বিশাল এরিয়া। এই বিশাল এরিয়ার ভিতরে আপনার হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি এইটাও রিলেটেড। আর দিনকে দিন এই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যে ব্যবহার, এটা কিন্তু বাড়ছে। প্রত্যেকটা পরীক্ষাতেই আপনার হচ্ছে এই বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন বেশি বেশি আসতেছে, এবং এটা দিনকে দিন কিন্তু আরও বাড়বে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমাদের একটা সময় আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি নিয়োগ ছিল, যে নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেখানে আপনার হচ্ছে অনেক বিষয় থেকে আসতো। এইবার হচ্ছে আপনার আইসিটিতে 25 মার্ক আলাদা করে দিছে। সো আমরা বলতে পারি যে সামনের যে নিয়োগ পরীক্ষাগুলো আছে, সেই নিয়োগ পরীক্ষাগুলোতেও দৈনন্দিন বিজ্ঞান এবং আইসিটি থেকে কোশ্চেন বেশি আসবে। তাই দৈনন্দিন বিজ্ঞান এবং আইসিটি কারণ কি এমন হতে পারে যে পৃথিবীর যে একটা বিপ্লব ঘটছে প্রযুক্তি, সেই বিপ্লবের সাথে তাল মেলাতেই আমাদের পরীক্ষার্থীদেরকে আইসিটির সাথে রিলেট করা হচ্ছে। হ্যাঁ, আসলে দেখেন, বিজ্ঞান চর্চা ছাড়া একটা জাতি কখনো উন্নত হইতে পারে না। আপনি দেখবেন যে জাতি যত বেশি বিজ্ঞান মনস্ক, সে জাতি তত বেশি উন্নত। আমাদের দেশ পার্শ্ববর্তী ভারত, তারা কিন্তু বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গিয়েছে, যে কারণে কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের মজুত করেছে, এবং তারা কিন্তু অলরেডি বিভিন্ন মহাকাশ যানও পাঠানো সক্ষম হয়েছে। হোয়ারেজ বাংলাদেশ কিন্তু এখনও সেই পর্যায়ে যাইতে পারেনি। সো আমাদের স্টুডেন্টকে আপনার হচ্ছে বিজ্ঞান মনস্ক করার জন্যই মূলত এই বিজ্ঞানের চর্চাটা বাড়ানো হয়েছে। তো আমি যেটুকু বলবো সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, খুব একটা সুন্দর একটা প্রশ্ন রাখছেন, সেটা হচ্ছে যে যারা বিজ্ঞানের ছাত্র আছে তাদের জন্য তো বিজ্ঞানটা খুবই সহজ। তো আর যারা আছে, যেন মানবিক বিভাগ এবং ব্যবসায়িক বিভাগে যারা আছে, তাদের জন্য বিজ্ঞান চর্চাটা একটু কঠিন, কিংবা তারা হয়তো বা প্রথমেই বিজ্ঞান দেখে একটু ভয় পায়। তাদের ভীতির দুইটা জায়গায়, একটা হচ্ছে আপনার গণিত এবং আরেকটা হচ্ছে বিজ্ঞান, যেহেতু দুইটাই একেবারে রিলেটেড। তো সেই জায়গাতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, বিজ্ঞানে যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনাকে বেসিক কিছু বই সেখানে অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে এই যে ব্যবসায়িক শিক্ষা শাখার স্টুডেন্ট কিংবা মানবিক শাখার স্টুডেন্ট, এখন তো সবার পক্ষে বিজ্ঞান বলতে এই ফিজিক্স, এই কেমিস্ট্রি, এই বায়োলজি, এই সবগুলো তো আর পড়া সম্ভব না, এগুলো করা সম্ভব না। তাহলে যদি সম্ভব না হয়, আবার বলছেন যে বিজ্ঞানের স্টুডেন্টের জন্য সমস্যা নেই, কিন্তু সে যদি আইসিটির স্টুডেন্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে পড়তে হবে। তো সব মিলিয়ে আপনি আমাদের শিক্ষার্থীদেরকে একটু সাজেস্ট করবেন যে টপিকগুলো কি কি হতে পারে, কিভাবে পড়তে পারে, কত সংক্ষিপ্ত পরিসরে এটা পড়া যায়, কিংবা কয়টি প্রশ্ন আসতে পারে, এই ব্যাপারে আমাদেরকে অবহিত করবেন। ঠিক আছে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বেসিক আপনার যদি ফাউন্ডেশন ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো ধরনের কোশ্চেনই আপনি আনসার করতে পারবেন। সো এই কারণে হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনার অষ্টম শ্রেণীর যে হচ্ছে বিজ্ঞান বইটা আছে, এবং নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান যে বইটা আছে, সেই বইগুলো আপনারা একটু ফলো করবেন। এবং হচ্ছে আপনার নবম দশম শ্রেণীর যে আমাদের বোর্ড বই আছে,
তথ্য প্রযুক্তির যে বোর্ড বই, সেই বোর্ড বইটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। খুব বেশি না, মাত্র 3টা বই আমরা যদি একটু সময় নিয়ে পড়ি, 2 দিন সময় লাগবে মাত্র। 3টা বই পড়তে মাত্র 6 দিন সময় লাগবে, এবং সেটা আমি সুন্দরভাবে যদি একটা কালার পেন নিয়ে সুন্দরভাবে দাগিয়ে পড়ে ফেলি এবং টপিকসগুলো যদি আমি বুঝতে পারি, তাহলেই কিন্তু সম্ভব একটা ভালো প্রিপারেশন নেওয়া। এছাড়া মনে করেন আপনার বাজারে আমাদের বিভিন্ন সহায়িকা আছে, আমরা সেই সহায়িকাগুলো দেখতে পারি। আমি আরেকটু ইন্টারাপ্ট করি, আপনি যদি এই যে নবম দশম শ্রেণীর বই, তথ্য প্রযুক্তি কিংবা অষ্টম শ্রেণীর বই আপনি কালার পেন দিয়ে দাগিয়ে পড়তে বললেন, স্পেসিফিকলি যদি আপনি দুই একটা টপিকসের নাম বলতেন শিক্ষার্থীরা দাগিয়ে পড়তো। ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমরা যে টোটালি যে দৈনন্দিন বিজ্ঞান এবং আইসিটি যে কোশ্চেনগুলো আসে, দৈনন্দিন বিজ্ঞান আইসিটির কোশ্চেনগুলো কিন্তু কিছু ভাগে ভাগ করা যায়, ক্রাইটেরিয়াতে ভাগ করা যায়। যেমন পদার্থবিজ্ঞান থেকে কোশ্চেন আসে, রসায়ন থেকে কোশ্চেন আসে, জীববিজ্ঞান থেকে কোশ্চেন আসে, এর ভিতরে মনে করেন উদ্ভিদ বিজ্ঞান আছে, প্রাণী বিজ্ঞান আছে, মানব দেহ থেকে কোশ্চেন আসে, আমাদের রোগতত্ত্ব থেকে কোশ্চেন আসে, ভূগোল থেকে, পরিবেশবিদ্যা থেকে, মহাকাশ গবেষণা থেকে, এমনকি কম্পিউটার সায়েন্স থেকেও কোশ্চেন আসে। এখন আপনি হয়তো বলতে পারেন, স্যার এত ভাস্ট এরিয়া কীভাবে পড়বো? আসলে আমাদের এই যে টোটালি যে টপিকসগুলো বললাম, এই টপিকসগুলোর ইনিশিয়াল বিষয়গুলোই কিন্তু আসে, একেবারে প্রাথমিক বিষয়গুলোই কিন্তু পরীক্ষাতে আসে। আমি যদি একটু বলি যে প্রায়ই দেখা যায় যে তরঙ্গ শব্দ এই জায়গা থেকে প্রশ্ন আসে। আমাদের শিক্ষার্থীদের যদি একটু তরঙ্গ শব্দ সম্পর্কে অবহিত করতে। আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন, ধন্যবাদ। সেটা হচ্ছে যে এই যে দেখেন তরঙ্গ এবং তরঙ্গ শব্দ থেকে কিন্তু আপনার কোশ্চেন শুধু প্রাইমারি পরীক্ষা না, সব পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে। আমরা যদি তরঙ্গ ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা তরঙ্গটা বুঝতে চাই, দেখেন আমরা যখন ছোটবেলায় পুকুরের ধারে যাইতাম, পুকুরের ধারে যেয়ে দেখা যাচ্ছে আমরা বাচ্চারা খেলা করতাম, খেলা করতে করতে ছোট ছোট ঢিল ছুঁড়ে মারতাম। এই যে ঢিল ছুঁড়ে মারা যেখানে ঢিলটা পড়তো, তারপরে আস্তে আচ্ছা, তো তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে সেই ঢেউটা কিন্তু একসময় মিলাই যেত, এবং এটা আমাদের এক ধরনের খেলা ছিল। এই ছোটবেলার এই খেলা থেকেই কিন্তু আমরা তরঙ্গটা শিখতে পারি। এইটা হচ্ছে তরঙ্গটা হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন, যে আন্দোলনের ফলে শক্তি সঞ্চারিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না। যেমন সিম্পলি আমি উদাহরণ দিচ্ছি, যেটা আপনি ঢিল ফেললেন, যে স্থানে ঢিল ফেললেন সেখান থেকে তরঙ্গ সৃষ্টি হলো, কিন্তু ওই স্থানে যে কণাগুলো ওখানেই রয়ে গেছে, কিন্তু ঢেউটা আস্তে আস্তে কিন্তু কিনারায় চলে এসছে। মানে তার যে শক্তিটা এক কোণা থেকে অন্য কোণায় সে শক্তিটা স্থানান্তরণ করে দিল, কিন্তু কণার স্থানান্তরণ হলো না। এটা হচ্ছে টোটালি এক তরঙ্গ হচ্ছে বেসিক্যালি আপনার মাধ্যমের উপর ভিত্তি করে হচ্ছে তরঙ্গ 2 প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যেই তরঙ্গতে আপনার মাধ্যম থাকে সেটা যান্ত্রিক তরঙ্গ, যে তরঙ্গে মাধ্যম থাকে না সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো ছোট ছোট এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রিপারেশনটা খুব ভালো হবে। আর সবচেয়ে বড় কথা আমি বলবো যে এই যে অনেক বাজারে অনেক বই আছে, যে বইগুলোতে আসলে শুধুমাত্র আপনার কোশ্চেন বেস এই যে আপনি যেভাবে বললেন, একদম বাস্তব জীবনের সাথে মিলিয়ে বললেন, এটা প্রতিটি মানুষের, বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে, এটা তাদের জীবনের সাথে খুবই পরিচিত। এই যে যেভাবে বললেন, এটা কিন্তু খুব সহজেই, সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, কিন্তু সহজেই কিন্তু সে ক্যাচ করতে পারবে। আসলে আমরা এটাই চাই যে আনন্দের সাথে শেখা। এরকম কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো জীবনে অনেক শিক্ষার্থী কঠিন বলে আর ধরেই নাই, কিন্তু আপনার মতো, আপনি যে সহজে এটাকে এক্সপ্লেইন করলেন, আপনার মতো ব্যক্তি হলে কিন্তু সে পড়তে পারতো। যেমন পদার্থের নাম শুনলেই কিন্তু সবাই চমকে যায় যে পদার্থ, আবার যে সায়েন্সের স্টুডেন্ট বা যে সায়েন্স নিয়ে মজা করে পড়ে তার কাছে পদার্থ নাথিং। এই যে পদার্থের অবস্থা, পদার্থ এই সম্পর্কে আপনার কাছে কোনো এরকম কোনো কিছু আছে কিনা যে ত্রাস কমিয়ে দিবেন যে সে পদার্থ পড়বে? আচ্ছা, দেখেন এই বিষয়টা, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানে আমার একেবারে ইনিশিয়াল বিষয়, একদম ইনিশিয়াল বিষয়। আমি যে ছাত্রদের, আমার যে ছাত্র আছে তাদেরকে একটা কথাই সবসময় বলি, যে আপনি কখনোই চিন্তা করবেন না যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ডের, এটা কখনোই চিন্তা করার দরকার নেই। আপনি আপনার অনার্স কমপ্লিট করেছেন কেন? আপনি চাকরিতে প্রবেশের জন্য একটা আপনার ক্রাইটেরিয়া দরকার, কিংবা একটা কি বলবো, সার্টিফিকেট দরকার, একটা পদমর্যাদা দরকার, সেই জন্য আপনি এই অনার্সটা কমপ্লিট করেছেন, এবং জীবনে আপনি কিছু শেখার জন্য, হয়তো আপনার সাবজেক্ট ভিন্ন ছিল, সেখান থেকে আপনি কিছু শিখেছেন। জীবনের প্রতিদিনই কিন্তু আমাদের শেখার। আমি আমার ছাত্রদের যেটা বলি সেটা হচ্ছে যে আপনি চিন্তা করবেন যে আমি চাকরির বাজারে এখন শিশু শ্রেণীতে পড়ি। দেখেন, শিশু শ্রেণীতে কিন্তু আপনার কোনো ধরনের আর্টস ব্যাকগ্রাউন্ড নাই, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই, কমার্স ব্যাকগ্রাউন্ড নাই।
আপনি আজকে যেটা পড়তেছেন আপনার মতো আরেকটা স্টুডেন্ট যে সায়েন্সে পড়ে সেও কিন্তু ওই বিষয়টাই পড়তেছে। সো আপনাকে এই ভীতিটা আনা যাবে না যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আপনি মনে করবেন যে চাকরির বাজারে আমি শিশু, তো শিশু কিন্তু শিশুকাল থেকে যেটা শিখে সেটাই সে কিন্তু ক্যাচ করতে পারে। আমরা ক্লাস 8 পর্যন্ত কিন্তু সবাই এক সারিতে ছিলাম। ক্লাস 8-এ কিন্তু সাধারণ বিজ্ঞান আমাদের ছিল, সাধারণ বিজ্ঞানেও কিন্তু মনে করেন 80 মার্কস পেয়েছে এমন অনেক স্টুডেন্ট তারা কিন্তু আর্টসে চলে গিয়েছে। তো তারা যদি সায়েন্সে পড়তো তাহলে কি তারা ভালো করতো না? হয়তোবা সময় মানে উপযোগী হয় নাই তাদের, কিংবা তাদের সেরকম ব্যাটে বলে মিলে নাই, কিংবা তাদের হচ্ছে যে আমরা জানি বিশেষ করে গ্রামের যারা স্টুডেন্ট, গ্রামের স্টুডেন্টদের বড় সমস্যা কি আপনার হচ্ছে টিচার, ওখানে টিচার সংকট আছে, তারপরে ফ্যাসিলিটির প্রবলেম আছে। গ্রামের বাবা মা তাকে হয়তো বা সেভাবে টিউশন দিতে পারবে না, সেই জন্য তাকে বলছে যে তুমি মানবিক শাখায় পড়ো কিংবা তুমি বাণিজ্য শাখায় পড়ো, তোমাকে সায়েন্স নেওয়ার দরকার নেই, কারণ ইন ফিউচার সে যখন সায়েন্স নেবে তখন প্রত্যেকটা বিষয় তাকে আলাদা আলাদাভাবে টিউশন পড়তে হবে। এরকম টিউশন পড়ার মতো কিন্তু ক্যাপাবিলিটি আমাদের অনেক মা বাবারই নাই, অনেক মা বাবাই তার জন্য আলাদা করে টিচার দিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলি যে তোমার ভিতরেও সেই দক্ষতা আছে, তোমার ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে যদি তুমি সেটাকে চর্চা করো। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের নবম দশম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা যদি আমরা ভালোভাবে পড়ে ফেলি এবং আমাদের যে তথ্য প্রযুক্তি বইটা আছে ভালোভাবে পড়ে ফেলি, তাহলে আমাদের বেসিক জিনিসগুলো জানা হয়ে যাবে। আর বেসিক জিনিসগুলো জানা হয়ে যায় তাহলে আমি যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবো। সেমন দেখেন আপনি যেটা প্রশ্ন করলেন খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেমন পদার্থের অবস্থা। পদার্থবিজ্ঞানের প্রথম বিষয়টা হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থ কি জিনিস? সেটা হচ্ছে যার স্থান, যে স্থান দখল করে, যার আয়তন আছে, আকার আছে, সেটাই পদার্থ। এটা পদার্থ, এটা এক ধরনের পদার্থ, ঠিক আছে? সবকিছুই এক ধরনের পদার্থ, আমাদের আশেপাশে যা কিছু আছে সবই পদার্থ। এখন এই যে পদার্থ, পদার্থের কিছু অবস্থা আছে, যেমন কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। আমরা যেটা ধরতে পারি, ছুঁইতে পারি, সেটা কঠিন পদার্থ। আর তরল বলতে আমরা সবকিছু জানি যে পানির যে এক ধরনের তরল পদার্থ, আর আমাদের আশেপাশে যে বায়ু আছে সেগুলো বায়বীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ। পদার্থের আরেকটা অবস্থা আছে প্লাজমা অবস্থা, সেটা হচ্ছে আয়নীয় অবস্থা। পদার্থের চতুর্থ অবস্থা বলা হয় আপনার প্লাজমাকে, সেটা আয়নিত অবস্থায় থাকে। তো যেটা বলছিলাম যেন এই পানি কথা বলছিলাম, পানি হচ্ছে একমাত্র মানে পদার্থ যেটা তিনটা অবস্থায় থাকতে পারে। কঠিন পদার্থ হইতে পারে, তরলও হইতে পারে, বা বায়বীয় হইতে পারে। পরীক্ষাতে মাঝে মাঝে এই কোশ্চেনটা আসে যে কোন পদার্থ একই সাথে তিনটা অবস্থায় থাকতে পারে, সেটা হচ্ছে পানি। আর এই যে পানির গলনাঙ্ক কিন্তু আপনার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি গলে যায় এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফোটে। তো এই যে বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো যদি আমরা একটু পড়ি এবং বেসিক বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের যে আগামী প্রাইমারি স্কুলে যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে কিন্তু ভালো করা সম্ভব। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার এই যে পড়াগুলো আমরা পড়তেছি, এই পড়াগুলো যদি আমরা একটু রিভিশন করি, আমরা পড়াগুলো যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু মনে থাকবে। আপনি যদি শিক্ষার্থীদের আরেকটি জায়গা ক্লিয়ার করতেন, ধাতু অধাতুর ব্যাপারটা, এটা নিয়েও কিন্তু সবার মধ্যে খুব কিউরিসিটি থাকে, ধাতু অধাতু এটা গুলিয়ে ফেলে। আপনার কাছে কোনো টেকনিক আছে কিনা? আচ্ছা, বেসিক্যালি ধাতু এবং অধাতু, সেই ধাতু অধাতু বুঝতে হলে আপনাকে ছোট ছোট জিনিস কিছু বোঝা লাগবে। সেটা হচ্ছে যে যেই জিনিসটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী এবং যেটা হচ্ছে আপনার হচ্ছে তাপ সুপরিবাহী, সেটাই হচ্ছে ধাতু। আর যেটা বিদ্যুৎ সুপরিবাহী না, তাপ সুপরিবাহী না, সেটা হচ্ছে অধাতু। ধাতুকে আপনি যদি নিচে ফেলেন সেটা ঝনঝন শব্দ করে, আর অধাতু ঝনঝন শব্দ করে না। সহজ কথা, সিম্পল টেকনিক থেকে আপনি বুঝতে পারেন, আপনার আশেপাশেই আছে। যেমন দেখেন আমরা যেই সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি, অ্যালুমিনিয়ামের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে জিনিস যেগুলো হচ্ছে রন্ধন শিল্পে সবচেয়ে বেশি ব্যবহার হয়। অ্যালুমিনিয়ামের ব্যবহার কিন্তু আমাদের সবচেয়ে বেশি। তারপরে ধরেন হচ্ছে আমরা যে স্বর্ণের ব্যবহার করি, স্বর্ণ সেটা ধাতু। তারপরে এই ধরনের আরও কিন্তু আছে, অধাতু আছে, গ্যাসীয় পদার্থ আছে কিছু। তো এই বিষয়গুলো কিন্তু আমরা যদি চর্চা করি বা এই বিষয়গুলো যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু আমাদের মনে থাকা পসিবল। আরেকটা বিষয় আমরা বলতে পারি যে এখান থেকে যে দেখেন এই যে ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে থাকে না। তার একমাত্র কারণ সেটা হচ্ছে আমরা চর্চা করি না। আর যখন বেসিকটা আমরা বুঝি না। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আমাদের ভিতরে যে জিনিস নিয়ে বেশি ভীতি, সেই জিনিসই কিন্তু আমরা দ্রুত ভুলে যাই। মনে করতে হবে যে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স যেমন একটা সাবজেক্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেমন একটা সাবজেক্ট, বাংলা যেমন একটা সাবজেক্ট, তেমনি সাধারণ বিজ্ঞান এবং আইসিটি সেটাও একটা সাবজেক্ট। তো সেই সাবজেক্টটা যদি আপনি না পড়েন কিংবা সেই সাবজেক্টের উপরে ভীতি থাকে আপনার, তাহলে কিন্তু দিনকে দিন আপনার ভীতি বাড়বেই।
আর দিনকে দিন যত ভীতি বাড়বে তত কিন্তু আপনার কাছে পাহাড় সম মনে হবে, এবং আপনি যদি সেইটা যদি আপনি না চর্চা করেন একটা সময় কিন্তু আপনি ভুলে যাবেন এটা, এবং এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের বাস্তবতা এটা যে আমরা ভুলে যাই, তার একমাত্র কারণ হচ্ছে আমরা চর্চা করি না এবং হচ্ছে আমরা সেটাকে ভয় পাই। এটাই হচ্ছে মূল সমস্যা, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। আরেকটা জায়গা আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেমন বিজ্ঞান ও বিজ্ঞানী, আবিষ্কার ও আবিষ্কারক, এই যে কথাটা আমরা বলি, এই জায়গাটা মানে স্পেস অনেক অনেক, কিন্তু প্রাইমারি যারা পরীক্ষা দিবে তারা কোন জায়গাটা আসলে দেখা উচিত? আচ্ছা, বেসিক্যালি দেখেন এই 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 জায়গাটাও কিন্তু খুব বেশি আপনার মানে ডিপলি যাওয়ার প্রয়োজন নেই, সব কমন কিছু জিনিস আছে। আপনি যদি মনে করেন যে বিগত সালের কোশ্চেনগুলো সলভ করেন, বিগত সালের কোশ্চেনগুলো সলভ করলে দেখবেন আপনার কয়েকটা, বেশি না, কয়েকটা আবিষ্কারক এবং আবিষ্কার সম্পর্কে জানলেই হয়। যেমন আমাদের বিজ্ঞানের প্রথম যে জিনিসটা আমাদের জানতে হয়, যেমন কোষের আবিষ্কারককে, ঠিক আছে? কোষের আবিষ্কারককে আপনারা জানবেন, কোষের আবিষ্কারককে। তারপর দেখেন আমাদের হচ্ছে যে এই বিভিন্ন ইঞ্জিন আছে, বাষ্পীয় ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, তারপরে হচ্ছে আপনার পেট্রোল ইঞ্জিন, এগুলোর আবিষ্কারককে। যেমন মনে করেন আমাদের এখন সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে পারমাণবিক বোমা, পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহাইমার, আমরা জানি। এবং আপনারা দেখেন এই যে আমাদের নোবেল প্রাইজ দেওয়া হয়েছে আপনার ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল, তার নাম অনুসারে। আলফ্রেড নোবেল তিনি ভালো উদ্দেশ্যেই তৈরি করেছিলেন এই আপনার হলো ডিনামাইট, কিন্তু পরবর্তীতে তিনি দেখলেন যে এটা ধ্বংসাত্মক কাজে ব্যবহার হচ্ছে। তো এই ধ্বংসাত্মক কাজে ব্যবহার করার কারণে তার জীবনের যে টোটাল সঞ্চিত অর্থ সেটা নিয়ে তিনি একটা ট্রাস্ট করেছেন, এবং সেই ট্রাস্টের আন্ডারেই আস্তে আস্তে কিন্তু এই নোবেল পিস প্রাইজটা দেওয়া হচ্ছে। তো এই যে আবিষ্কারকগুলো বা আবিষ্কারগুলো, এগুলো সম্পর্কে যদি আমরা একটু জানি তাহলে কিন্তু সম্ভব। এই আবিষ্কারকের ভিতরে সবচেয়ে বেশি যেটা পরীক্ষাতে মাঝে মাঝে দেখা যায় সেটা হচ্ছে যেমন বৈদ্যুতিক বাতি। এই যে আজকে আমরা যেই বাতি নিয়ে মানে ব্যবহার আমাদের সবচেয়ে বেশি, নাহলে আমরা অন্ধকারে থাকতাম, ঠিক আছে? এই বাতির আবিষ্কারক হচ্ছে টমাস আলভা এডিসন। এবং টমাস আলভা এডিসন কিন্তু এই নিয়ে অনেক পরিশ্রম করছেন। তিনি প্রায় 1000 বার আপনার এই বাতি আবিষ্কারের জন্য ট্রাই করতে করতে কিন্তু একসময় যে তিনি এই বাতিটা তৈরি করতে পারলেন বা বাতিটা উৎপাদন করতে পারলেন। তেমনি টমাস আলভা এডিসন, এই যে আমরা চলচ্চিত্র দেখি, আজকে চলচ্চিত্র দেখি, এই চলচ্চিত্রেরও কিন্তু টমাস আলভা এডিসন চলচ্চিত্রের আবিষ্কারক। তারপরে দেখেন এই যে মাঝে মাঝে এরকম কোশ্চেন আসে, স্টিফেন হকিংস সম্পর্কে কোশ্চেন আসে। স্টিফেন হকিংস কে? স্টিফেন হকিংস একজন পদার্থবিজ্ঞানী, এবং তার কিন্তু পদার্থবিজ্ঞানে অনেক ভূমিকা আছে। যেমন বিগ ব্যাং তত্ত্বের হচ্ছে আপনি তিনি আধুনিক প্রবক্তা বা বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যাকারক হচ্ছে আপনার স্টিফেন হকিংস। তো এই জন্য তারপরে যে আমাদের হচ্ছে নিউটন, তারপরে স্যার আইজ্যাক নিউটনের অনেকগুলো থিওরি আছে, আমরা স্যার আইজ্যাক নিউটনের থিওরিগুলো একটু জানবো। তারপরে হচ্ছে আমরা মাঝে মাঝে পরীক্ষা হয় E=mc², এটা কার? এটা হচ্ছে আপনার আইনস্টাইনের থিওরিগুলো সম্পর্কে আমরা একটু জানবো। এই মোটামুটি এই কিছু যদি থিওরিগুলো সব মিলিয়ে যদি বলতেন এই 20 নম্বরের মধ্যে বিজ্ঞান থেকে কয়টা প্রশ্ন হতে পারে? বেসিক্যালি দেখেন বিজ্ঞান থেকে আপনার গত কয়েক বছরের বা গত কয়েকটা যদি হলো আপনার দেখি আমরা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করি, তাহলে সেখানে দেখা যাবে বিজ্ঞান থেকে 4টা কোশ্চেন আর আইসিটি থেকে 2-3টা কোশ্চেন আসে। সেক্ষেত্রে আমরা এখন একটু আইসিটি নিয়ে কথা বলি। তাহলে আইসিটির পরিধি তো ব্যাপক। আমরা যদি আইসিটিকে ইয়েটা করি যে আইসিটির ইতিহাস ভিত্তিক কিছু কথাবার্তা আছে, আবিষ্কার বা বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এছাড়া বর্তমান যে প্রযুক্তির যে উন্নয়ন ঘটতেছে, ডে বাই ডে আবিষ্কার হচ্ছে, তো আসলে কোন জায়গাটা গুরুত্ব দেওয়া উচিত? এই হিস্টোরিক্যাল বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া উচিত, নাকি ডে বাই ডে যে পরিবর্তন হচ্ছে, এই ধরেন 3G থেকে 4G, 4G থেকে 5G, রোবোটিক, কোন জায়গাটা আসলে? আচ্ছা, আইসিটির বিষয়টা বলি, সেটা হচ্ছে দেখেন আপনার এই টোটালি যে আমাদের আইসিটির মানে পার্টটা আছে, আইসিটির পার্ট নিয়ে কিন্তু আমি প্রথমে বলছি যে আপনাকে যদি ভালো ধারণা নিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার নবম দশম শ্রেণীর যে আমাদের আইসিটির বইটা আছে সেটা আমাদের ভালোভাবে পড়তে হবে। সেটা যদি আপনি একটু ভালোভাবে পড়েন তাহলে দেখবেন যে আপনার নবম দশম শ্রেণীর বইটা পড়তে আপনার সর্বোচ্চ 2 দিন সময় লাগবে। সর্বোচ্চ 2 দিন সময়ের ভিতরে আপনি পড়ে ফেলবেন, এবং ওইখানে দেখবেন আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আমাদের হিস্টোরিক্যাল দিকটাও পড়া লাগবে, এবং যে রিসেন্ট যে হচ্ছে টেকনোলজিগুলো আপডেট হয়েছে এই টেকনোলজিগুলো সম্পর্কেও আমাদের জানা লাগবে। আমাদের মনে করেন যে আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে আপনার এই যে টোটালি যে এখন ইনস্টাগ্রাম, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের জানা লাগবে যে এগুলোর আবিষ্কার কত সালে, এগুলো কে আবিষ্কারক,
এইসব বিষয়গুলো সম্পর্কে কোন জানা কোন লাগবে। দেশের কোন কোন হ্যাঁ। দেশের কোনটা কোন টেকনোলজি। রাইট স্যার, হ্যাঁ। আমি এই যে মানে কম্পিউটার পেরিফেরালস যে জায়গাটা ইনপুট আউটপুট জি 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 ইনপুট ও আউটপুট জি জি প্রায় পরীক্ষায় দেখি, হ্যাঁ, প্রায় হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষায় এখান থেকে জি, জি, প্রশ্ন জি, জি। আসে। এই সম্পর্কে আপনার কোনো হ্যাঁ, বক্তব্য? দেখেন যে আমাদের হচ্ছে আপনার প্রায়শই এরকম কোশ্চেন আসে যে নিচের কোনটি ইনপুট ডিভাইস, নিচের কোনটি আউটপুট আউটপুট ডিভাইস। ডিভাইস, আরেকটা কোশ্চেন আসে নিচের কোনটি ইনপুট ও আউটপুট ডিভাইস। রাইট। সহজ কথা হচ্ছে যে কম্পিউটারে যেই জিনিসের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় সেটাই হচ্ছে ইনপুট, যেটার মাধ্যমে নির্দেশনা দিলাম সেটাই হচ্ছে ইনপুট, আর যে যন্ত্রের মাধ্যমে আমরা নির্দেশনা দিলাম সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। সিম্পল কথা, আপনার সামনে একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপে আপনি হাতে মাউস ধরে আছেন, মাউসের মাধ্যমে আমরা ইনপুট দেই, মাউস ইনপুট ডিভাইস। আর সামনে আপনার কিবোর্ড আছে, কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেই, কিবোর্ড ইনপুট ডিভাইস। এইরকম হচ্ছে কি কি যন্ত্রের মাধ্যমে আমরা ইনপুট দিই সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন মনে করেন জয়স্টিক, এটা ইনপুট ডিভাইস একটা। জয়স্টিকের মাধ্যমে গেমস খেলা হয়, আমরা অনেকে গেমস খেলতে আমাদের ভালোবাসি, গেমস খেলার প্রতি আগ্রহ আছে। গাড়ির যে আমাদের গিয়ারের মতো জয়স্টিক হচ্ছে এক ধরনের ডিভাইস, সেটা দিয়ে আমাদের হলে আপনার হচ্ছে গেমস খেলা হয়। গেমস খেলার সময় মাউস ইউজ করা হয় না, ওই জয়স্টিক ইউজ করা হয়। তো এটা এক ধরনের ইনপুট ডিভাইস। তারপরে আমাদের স্ক্যানারে আমরা স্ক্যান করি, ওইটা এক ধরনের ইনপুট ডিভাইস। ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার, সেটা ইনপুট ডিভাইস। ওসিআর ইনপুট ডিভাইস। এইরকম আমার সুপার শপে গেলে আমরা বারকোড রিডার ইউজ করি, সেটা এক ধরনের ইনপুট ডিভাইস। আমাদের দৈনন্দিন জীবনে আমরা খালি খেয়াল করব যে কোন কোন জিনিস দিয়ে আমরা কম্পিউটারে ইনস্ট্রাকশন দিচ্ছি বা নির্দেশনা দিচ্ছি, ডিরেকশন দিচ্ছি, যেই কমান্ড দিচ্ছি, যেইগুলো দিয়ে কমান্ড দিচ্ছি ওইটাই হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট হচ্ছে ফাইনালি দেখেন আমরা যখন কমান্ড দিলাম, কমান্ড দেওয়ার পরে কিন্তু কম্পিউটার কাজ করবে, কাজ করার পরে ফাইনাল আমাদের একটা রেজাল্ট দিবে। যেই সেই জিনিসের মাধ্যমে আমরা রেজাল্ট পাই সেটা আউটপুট ডিভাইস। যেমন হচ্ছে দেখেন আমাদের সামনে, আপনার কম্পিউটার সামনে মনিটর আছে, মনিটরে আমরা সব কিছু দেখতে পাই, এটা আউটপুট ডিভাইস। ফাইনালি আমরা যা কিছু দেখি তা প্রিন্ট করি, যার মাধ্যমে প্রিন্ট করি সেটা প্রিন্টার, সেটা আউটপুট ডিভাইস। তারপরে দেখেন আমরা স্পিকারে সাউন্ড শুনি, সাউন্ড শোনা যায়, ভয়েসগুলো শোনা যায়, স্পিকারের মাধ্যমে ভয়েস শুনতে পাচ্ছি, সেটা আউটপুট ডিভাইস। এছাড়াও আমাদের আউটপুট ডিভাইসের মধ্যে যেমন প্রজেক্টরে বড় পর্দায় খেলা দেখা হয়, সেগুলো আমরা বিভিন্ন ধরনের সভা সেমিনার ইউজ করা হয়, মাল্টিমিডিয়া ক্লাসরুমে ইউজ করা হয়। এই যে প্রজেক্টর, ইনপুটের রেজাল্টটাই হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট ও আউটপুট কি? ইনপুট আউটপুট হলো বিষয়টা হচ্ছে কিছু কিছু ডিভাইস আছে যে ডিভাইসগুলো একই সাথে দুইটা কাজই করে। যেমন আমাদের কাছে এখন মনে হয় এমন কোনো পার্সন নাই মডার্ন এজে, আমাদের এখনকার যুগে এমন কোনো ইয়াং জেনারেশন পাওয়া যাবে না যার কাছে একটা টাচ স্ক্রিন ফোন নাই। সবার কাছে টাচ স্ক্রিন ফোন আছে। দেখেন টাচ স্ক্রিন ফোনের মাধ্যমে আমি কিন্তু প্রথমে ইনপুট দিচ্ছি, দেন তারপরে ফাইনালি সে কিন্তু আমাকে একটা রেজাল্ট দিচ্ছে। এটা এক ধরনের ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। এরপরে দেখেন আমরা যে সংবাদ দেখি, এখন যে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো আছে, সংবাদ মাধ্যমগুলোতে আমরা যখন সংবাদ দেখি, সংবাদ মাধ্যমে কিন্তু সংবাদ যে সে প্রচারের বিষয়টা কিন্তু এখন আপডেট হয়েছে। আগে দেখা যাচ্ছে সামনে আপনি যেমন এখন সুন্দর একটা ল্যাপটপ নিয়ে বসে আছেন, কিংবা সুন্দর একটা স্ক্রিপ্ট থাকতো সামনে দেখা যাচ্ছে কোনো একটা স্ক্রলে আসতে সেটা কিন্তু পড়তে থাকতেছে। আগে যেমন বলতো সংবাদ পাঠক, এখন বলে সংবাদ উপস্থাপক। আর সংবাদ উপস্থাপককে এখন আরেকটু সুন্দর ভাষায় মডিফাই করে বলতেছে যে নিউজ প্রেজেন্টার অথবা নিউজ অ্যাঙ্কার। কেন বলতেছে দেখুন, ডে বাই ডে আগে যখন মনে করেন মানুষ খালি গড় করে পড়ে যাইতো, তখন সে শুধু সংবাদ পাঠক। আর যখন তার থেকে আরেকটু প্রাণবন্ত করে নিয়ে আসলো তখন সে তাকে বলতেছে সংবাদ উপস্থাপক। আর এখন বলতেছে নিউজ অ্যাঙ্কার। কেন বলতেছে? নিউজটা তারা পড়তেছে একটা অনুষ্ঠানের মতো করে, অ্যাঙ্কারিংয়ের মতো করে আনন্দের সহিত পড়তেছে। এবং তাদের সাথে কিন্তু আরেকটা খুব সুন্দর ডিভাইস কাজ করতো। যেমন আমাদের এই যে স্ক্রিন দেখা যাচ্ছে, আমাদের এই স্ক্রিনটাই যদি মনে করেন টাচ স্ক্রিন হতো, টাচ স্ক্রিন মনিটর হতো, তাহলে আমি এখান থেকে টাচ করে কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে আসতাম। আমরা যখন ভয়েস অফ আমেরিকার নিউজগুলো দেখি বা বিবিসির নিউজগুলো দেখি, ইভেন আমি এইটাও বলতে পারি আমাদের একটা সংবাদ মাধ্যমগুলোর ভিতরে আমাদের বর্তমান বাংলাদেশ অনেক সংবাদ মাধ্যম তারা এই যে বড় স্ক্রিন ইউজ করতেছে। এই যে স্ক্রিনে দেখেন টাচ করে কিন্তু তারা ইনপুট দিচ্ছে এবং ফাইনালি সেখান থেকে আউটপুট হচ্ছে। ইভেন লাইভে চলে যাচ্ছে তারা ওই স্ক্রিনের মাধ্যমেই, তাদের কাছে সামনে কিছুই নাই, জাস্ট একটা ট্যাব আছে, ওই স্ক্রিনের মাধ্যমে চলে যাচ্ছে। এইটা এক ধরনের ইনপুট আউটপুট ডিভাইস। যেটা আমি আরেকটা জায়গায় কথা বলবো আপনার সঙ্গে, যেটা কম্পিউটারের সংখ্যা পদ্ধতি। এটা নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ত্রাস রয়েছে
প্রাইমারি এক্সামে কি এই ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, প্রাইমারি এক্সামে আগে সংখ্যা পদ্ধতি সম্পর্কে কোশ্চেন আসতো না, ইদানিংকালে গত 2টা প্রাইমারি যে এক্সাম সেখানে সংখ্যা পদ্ধতি থেকে একটু কোশ্চেন আসছে। কারণ সবচেয়ে বড় কথা হলো আগে যে প্রাইমারি স্কুলের যে মানে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হতো সেখানে তাদের যে মিনিমাম স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এখন মিনিমাম স্ট্যান্ডার্ডটা একটু রেজ করছে এবং সেটা হচ্ছে অনার্স পর্যন্ত চলে এসছে। তো এখন আমরা যেটা মানে আশা করতেছি সেটা হচ্ছে সামনে ইন ফিউচার পরীক্ষাগুলো কিন্তু আমাদের একটু কঠিন হইতে পারে, এবং একটু যদি কঠিন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে আইসিটির ভিতরে যে সংখ্যা পদ্ধতিটা আছে সংখ্যা পদ্ধতি কিন্তু আপনার দিতে পারে, যেহেতু দিয়েছে। তো বেসিক্যালি আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু জানি, সেটা হচ্ছে যেই প্রক্রিয়ায় সংখ্যা গণনা করা হয় সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আর সংখ্যা পদ্ধতি হচ্ছে বেসিক্যালি 4 ধরনের, সেটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমেল। ডেসিমেলটা হচ্ছে আমরা যে সহজে গণনা করি, যেটা 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক নিয়ে যেটা গণনা করি সেটা হচ্ছে ডেসিমেল। আর কম্পিউটারে যে গণনা করা হয় 0 আর 1-এর বেসিসে সেটা হচ্ছে আপনার বাইনারি। আর অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্কের ভিত্তিতে যেটা গণনা করা হয় সেটা অক্টাল। এবং হেক্সাডেসিমেল হচ্ছে আপনার 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। এই যে এ থেকে এফ এটা কিন্তু পর্যায়ক্রমে 9-এর পর থেকে 10 থেকে 15 পর্যন্ত গণনা করেন। এর মান হচ্ছে আপনার 10 এবং ফাইনালি এফ এর মান হচ্ছে 15। এইভাবে কিন্তু আপনার টোটাল 4টা সংখ্যা পদ্ধতি, এই 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে টোটাল কাজ করা হয়। আর কম্পিউটার বেসিক্যালি কাজ করে ডেসিমেলের পরবর্তী যেই 3টা সংখ্যা পদ্ধতি, মূলত হচ্ছে কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি কাজ করে, কিন্তু সেটাকে আরেকটু মডিফাই করা হয়, বিভিন্ন জায়গাতে আপনার অক্টাল ইউজ করা হয় এবং হেক্সাডেসিমেলটা সবচেয়ে বেশি ইউজ হয় সুপার কম্পিউটারের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো কিন্তু কম্পিউটারের জন্য। আর সাধারণ বিষয়টা হচ্ছে আমরা ডেসিমেল যে সংখ্যা পদ্ধতি, এটা সাধারণ বিষয়, ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। তো এই যে প্রাথমিক বিষয়গুলো যদি আমরা একটু জানি, সংখ্যা পদ্ধতি উৎপত্তি কোথা থেকে, কোনটা কত, তার বেস কত, কোনটায় কোন নাম্বার। যেমন পরীক্ষাতে মাঝে মাঝে কোশ্চেন আসে যে ধরেন হচ্ছে হেক্সাডেসিমেল পদ্ধতিতে আপনার বি এর মান কত, বি এর মান হচ্ছে 12, বি এর মান হচ্ছে 11, হ্যাঁ 10 11, তারপর সি এর মান হচ্ছে 12। এইভাবে ধরেন হচ্ছে আপনার এফ এর মান আসে। এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে, কিংবা এই ধরনের কোশ্চেনগুলো হয়। আমি মিস্টার মাহি স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো, মানে যেহেতু আপনি আইসিটি পড়ান, একটু আমরা আজকের আলোচনার বাইরে গিয়ে আর একটা প্রশ্ন আপনাকে আমরা করব। আমাদের লক্ষণীয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান ছাত্রছাত্রীদের ব্যাপক ব্যবহার এবং আসক্তি রয়েছে, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কি? আচ্ছা, ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। কারণ হচ্ছে আমরা জানি যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম টেকনোলজির ব্যবহারেতে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখন দিনকে দিন বেড়ে গিয়েছে। যেমন একটা সময় আমরা শুধুমাত্র ফেসবুক ইউজ করতাম, ফেসবুক ইউজ ছিল, ফেসবুকে হয়তো বা গুটি কয়েক কিছু লোকের অ্যাকাউন্ট ছিল। এখন দেখা যাবে ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়াই কষ্ট। তারপরে দেখেন ফেসবুক থেকে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ চলে আসলো, ভাইবার চলে আসলো, তারপরে এখন রিসেন্টলি যেটা মানে বিশেষ করে ইয়াং জেনারেশনের ভিতরে সবচেয়ে বেশি ত্রাস, সেটা হচ্ছে টিকটক, লাইকি। তো এইগুলা আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলবো, প্লাস যারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো যে আপনি নির্দিষ্ট একটা সময় আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন। আমি বলছি না আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন না, আপনি টোটাল সব ব্যান্ড করে দেন, বাদ দিয়ে দেন। অনেকে আমাদের এই করোনার ক্লাস ভার্চুয়ালি হচ্ছে, এই করোনার মুহূর্তে এটাই বলছিলাম, করোনার মুহূর্তে এখনো কিন্তু ভার্চুয়ালি ক্লাস হচ্ছে। আপনার যতক্ষণ ক্লাস থাকে আপনি ততক্ষণ ক্লাসে থাকেন, এবং ক্লাসের পরে আপনি দয়া করে আপনার অনলাইন কানেকশনটা ডিঅ্যাক্টিভ করে দেন এবং ডিঅ্যাক্টিভ করে দিয়ে আপনি পড়াতে বসেন। কারণ আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন কিংবা আপনি অনলাইনে থাকেন, দেখবেন যে আপনার সময় কোন দিক থেকে পার হয়ে গেছে এটা আসলে আপনি শেষ করতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন। নিজের মতো করে করবে, কিন্তু বের হবে কখন সেটা বলা যাচ্ছে না। তো এই দিকে কিন্তু যদি আপনি প্রতিদিন 2-3 ঘন্টা যদি আপনি সময় অপচয় করেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতি খারাপ হবে। ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছে এই আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে জানতে চাইবো আসলে এই প্রাইমারির শিক্ষক নিয়োগকে সম্পর্কিত আপনার মতামত একটু জানতে চাইবো। আচ্ছা, আমি ধন্যবাদ অধিকার টিভিকে আজকে সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমি আমার বিষয়টা নিয়েই কথা বলি, সেটা হচ্ছে আমার দৈনন্দিন বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এইখানে যদি আপনি ভালো প্রিপারেশন নিতে চান তাহলে কিন্তু আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে হবে। প্রথমত কথা, প্রাইমারি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেগুলো আপনি সলভ করবেন। দেন যদি আপনি তারপরে আপনার যদি ভালো প্রস্তুতি হয়ে থাকে তাহলে আপনি বিসিএস-এর প্রশ্নগুলো সলভ করবেন। যদি তারপরে পারেন, সম্ভব হয়, নন ক্যাডারের কোশ্চেনগুলো সলভ করবেন। তাহলে ওভারঅল চাকরির পরীক্ষাগুলোতে কেমন কোশ্চেন আসে সে সম্পর্কে আপনার ধারণা হবে, এবং কোন কোন
টপিকস থেকে কোশ্চেন বেশি আছে সেই টপিকসগুলো আপনি ইলাবোরেটলি আবার একটু পড়বেন। আপনি ইলাবোরেটলি পড়বেন। ইলাবোরেটলি পড়লে হবে কি, আপনার টোটালি বিষয়টা সম্পর্কে ভালো একটা ধারণা হবে। তো এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি ভালো ধারণা নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার পরীক্ষাতে কোশ্চেন আপনি ভালো আনসার করতে পারবেন। আমরা জানি প্রত্যেক বছরই 2-4-5টা কোশ্চেন রিপিট হয়, আর কিন্তু কোশ্চেন রিপিট হয় না। আমি ধরলাম 5টা কোশ্চেন রিপিট হয়, 80টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন রিপিট আসবে, আর 75টা কোশ্চেনই কিন্তু আপনার নতুন কোশ্চেন আসবে। তো নতুন কোশ্চেন আসলে দিবে কোত্থেকে? আপনি যদি মনে করেন যে সংখ্যা পদ্ধতির আগের বছরে কোশ্চেন আসছে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে এইবার আপনি জানলেন যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, আমি জানলাম। এই পরে কত প্রকারের প্রত্যেকটা যদি আপনি বিশ্লেষণটা জানেন, তাহলেই কিন্তু আপনার পুরো প্রস্তুতিটা ওই সম্পূর্ণ হচ্ছে। কোশ্চেন রিলেটেড ওই কোশ্চেন রিলেটেড যদি অন্য বিষয়গুলো আপনি জেনে থাকেন, তাহলে কিন্তু ওই বিষয়গুলোই কিন্তু আপনার পরবর্তী পরীক্ষাতে আসতে পারে, এবং পরবর্তী পরীক্ষাতে আসলে আপনার প্রস্তুতি ভালো হবে এবং আপনি আনসার করতে পারবেন। দর্শক, আজকের এই অষ্টম পর্বে আমাদের সাথে ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক, জনাব হাসান মুজাহিদ মাহি। হাসান মুজাহিদ মাহি, আপনাকে আমাদের অধিকার টিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ অধিকার টিভির সকল দর্শককে, এবং আপনারা অধিকার টিভির সাথে এতক্ষণ ছিলেন, এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী মঙ্গলবার ঠিক রাত 10টায় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি প্রলয় পাল এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অধিকার টিভির সঙ্গেই থাকুন।